আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এর আমরা 31 নম্বর প্রশ্ন আলোচনা করব। এটা হচ্ছে লেকচার শিট 2 থেকে। গতদিন যে প্রশ্নটা আলোচনা করেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আজকে যেটা করবো সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ছোট ছোট যে কোর ব্যাংকিং সফটওয়্যার কি, এই বিষয়টা অন্ততপক্ষে ভালো মতো জানবেন, তাহলে পরবর্তীগুলো আপনি লিখতে পারবেন। যেমন আজকে দেখব সুইচিং সফটওয়্যার। সুইচিং সফটওয়্যার কি, এটা এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। তো সুইচিং সফটওয়্যার হলো, সুইচিং সফটওয়্যার কি, সুইচিং সফটওয়্যারের উদ্দেশ্য বর্ণনা করো, বাংলাদেশে ব্যবহৃত কিছু সুইচিং সফটওয়্যারের নাম লেখো। তাহলে এই সুইচিং সফটওয়্যারটা কি, এটা যদি আমরা জানি তাহলে এর উদ্দেশ্যটা আমরা লিখতে পারবো। সুইচিং সফটওয়্যার হচ্ছে একটি কম্পিউটার সিস্টেম বা প্রোগ্রাম। সেটা কি কাজে ব্যবহৃত হয়? এটি আমাদের ডেবিট কার্ড উৎপাদনে বা ডেবিট কার্ড তৈরিতে, এখানে আমাদের একজন কাস্টমারের যাবতীয় ডাটা এখানে সন্নিবেশিত করা থাকে, সংরক্ষিত করা থাকে। এটা হচ্ছে আমাদের কাছে সুইচিং সফটওয়্যার। সহজ কথায় যদি বলি, আপনি যদি এই কথাই লেখেন এনাফ, যথেষ্ট, এত কিছু আর লেখার দরকার নেই। তাহলে সুইচিং সফটওয়্যার হচ্ছে আমরা ডেবিট কার্ড তৈরিতে আমরা ব্যবহার করে থাকি, মূলত ডেবিট কার্ড তৈরিতে আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে সুইচিং সফটওয়্যার হলো একটি বিশেষ এটিএম বা পজ লেনদেন প্রক্রিয়াকরণ এবং ব্যবস্থাপনা সিস্টেম। এটি ডেবিট কার্ড তৈরি এবং পরিচালনা, লেনদেন অনুমোদন, রাউটিং, জালিয়াতি ব্যবস্থাপনা এবং সিস্টেম পর্যবেক্ষণ সম্পর্কিত বিভিন্ন কাজে পরিচালনার জন্য ব্যবহৃত হয়। তাহলে ডেবিট কার্ড তৈরির জন্য আমাদের সুইচিং সফটওয়্যারের প্রয়োজন হয়। তাহলে সুইচিং সফটওয়্যারের মাধ্যমে আমরা একজন কাস্টমারের যাবতীয় ইনফরমেশন এবং কার্ডের যে ইনফরমেশনগুলো আছে, মেয়াদ উত্তীর্ণের তারিখ, মেয়াদ কবে শেষ হবে সেই তারিখটা, কার্ডের লিমিট, কার্ডের নাম্বার যেগুলো আছে, সিভিভি নাম্বার, সিভিসি নাম্বার, এই নাম্বারগুলো, যাবতীয় যত তথ্য আছে সেই সবগুলো তথ্য সংরক্ষণ করি যে সফটওয়্যারের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের কাছে সুইচিং সফটওয়্যার। মূলত এটা ডেবিট কার্ড তৈরির জন্য ব্যবহৃত হয়। তাহলে এই কথাটুকু যদি আপনি জানেন, তাহলে সুইচিং সফটওয়্যারের উদ্দেশ্য আপনি লিখতে পারবেন। তাহলে সুইচিং সফটওয়্যারের উদ্দেশ্যটা কি? তাহলে উদ্দেশ্যই হচ্ছে যে এখানে আমাদের প্রথম উদ্দেশ্য দেওয়া আছে এখানে ডেবিট কার্ড তৈরি করা। সুইচিং সফটওয়্যারের উদ্দেশ্য হচ্ছে ডেবিট কার্ড তৈরি করা। তো এর প্রথম এবং প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ডেবিট কার্ড তৈরি করা। এখানে আমরা কাস্টমারের যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখতে পারি বা সন্নিবেশিত করে রাখতে পারি। কাস্টমার ডেবিট কার্ডের সংরক্ষণ করা এবং হচ্ছে তথ্য সংরক্ষণ করা সুইচিং যে সফটওয়্যারের উদ্দেশ্য। তার মধ্যে হচ্ছে জালিয়াতি কিংবা আমাদের ক্রেডিট কার্ড চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে আমাদের যেন এটা সহজে কেউ ব্যবহার করতে না পারে, এই বিষয়গুলো সুইচিং সফটওয়্যারটা নিয়ন্ত্রণ করে, যে এটা যেন কেউ সহজে ব্যবহার করতে না পারে অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া। এই বিষয়গুলো যেহেতু আমরা ডেবিট কার্ড তৈরির জন্য সুইচিং সফটওয়্যার ইউজ করি, তাহলে ডেবিট কার্ডকে সুরক্ষিত রাখার জন্য যে যাবতীয় কাজগুলো আছে সব কাজই হচ্ছে সুইচিং সফটওয়্যারের কাজ বা উদ্দেশ্য। কার্যাবলী আপনি জানলে উদ্দেশ্য একই জিনিসই, কার্যাবলী একই জিনিসই, আপনার গুরুত্ব যদি বলতে পারেন তাহলে একইভাবে আপনি একটু ঘুরে পেঁচে লিখতে হবে। তো এই জিনিসটাই ডেবিট কার্ড তৈরি করা, ডেবিট কার্ডের কাস্টমার ডাটা সংরক্ষণ করা, ডেবিট কার্ড হারিয়ে গেলে বা আমাদের অপ্রত্যাশিত লেনদেন যেন সেখানে আটকে দেওয়া, এই জিনিসগুলো এখানে এই সুইচিং সফটওয়্যারের কাজ। তো এটা সহজভাবে যদি আপনি বুঝে সহজভাবে লেখেন, এইভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমাদের লেখা আছে ডেবিট কার্ড তৈরি করা 1 নম্বর, 2 নম্বর আছে লেনদেন প্রাক অনুমোদন। লেনদেনকে অনুমোদন করা, আপনি ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করছেন, সেই লেনদেনকে অনুমোদন করছে, সেটা এখানে আছে। এটা আগে আলোচনা করা হয়েছে, ওন আজ এবং রিমোট ওনাস কিংবা অফাস। আমাদের এইরকম এর মধ্যে পার্থক্য কি লিখুন, এগুলো কিন্তু আমাদের আসবে, এগুলো আগের ইয়াকে আলোচনা করা হয়েছে, এখানেও আছে। তাহলে ওনাস লেনদেনটা কি, যে আমাদের ব্যাংকের কাস্টমার অর্থাৎ আপনি আমি আমাদের ব্যাংকের এটিএমে যদি লেনদেন করে থাকি, সেটা হচ্ছে ওনাস লেনদেন। তাহলে ওনাস লেনদেনটা কি, কোনটা, যে
আমাদের ব্যাংকের এটিএম কার্ডধারী আমাদের এটিএম এ যে লেনদেনটা করতেছে সেটা হচ্ছে ওনাস লেনদেন। তাহলে ব্যাংকের নিজস্ব এটিএম পজে ব্যাংকের নিজস্ব কার্ডধারী দ্বারা করা লেনদেন। আর রিমোট ওনাস লেনদেন হচ্ছে অন্য ব্যাংকের এটিএম এ ব্যাংকের নিজস্ব কার্ডধারী দ্বারা করা লেনদেন। মানে আমরা যখন আমাদের ব্যাংকের এটিএম এ কোনো যদি সমস্যা হয়ে থাকে পাশের এটিএম থেকে, বা আমরা এমন জায়গায় গেছি আমাদের ব্যাংকের এটিএম নেই, তাহলে পাশের কোনো এটিএম থেকে আমরা সেটা টাকা যদি আমরা উঠাই, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে রিমোট ওনাস। রিমোট বলতে তো আমরা বুঝি রিমোট কি, দূরবর্তী, তাই না? দূরবর্তী। তাহলে আমাদের ব্যাংকের এটিএম যেখানে নাই সেখানে অন্য ব্যাংকের এটিএম দ্বারা যেখানে আমরা কাজ আমরা চালিয়ে নিব সেটা হচ্ছে আমাদের কাছে রিমোট ওনাস। তাহলে অফাস কি? অফাস হচ্ছে এর উল্টাটা। ওনার যদি এটা হয় তাহলে অফাস কি? অফাস হচ্ছে উল্টাটা, মানে অন্য ব্যাংকের কার্ডধারী আমাদের ব্যাংকের এটিএম থেকে যদি টাকা উঠায় তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে অফাস। আচ্ছা, এটা আলোচনা করা হয়েছে, তারপরে এখানেও আছে, আমরা পরবর্তীতে দেখব। এই লেনদেনগুলো কি করা? অনুমোদন করে সুইচিং সফটওয়্যার। তারপরে লেনদেন রাউটিং করে ওনাস লেনদেন এবং রিমোট ওনাস লেনদেন এগুলি কোর ব্যাংকিং সিস্টেমে পাঠানো। মানে আমাদের ডেবিট কার্ডের যাবতীয় ইনফরমেশন আদান প্রদান, সংরক্ষণ করা, আমাদের কোর ব্যাংকিং এর সাথে লিঙ্ক করা, সবগুলোই হচ্ছে সুইচিং সফটওয়্যারের কাজ। তারপরে এখানে আছে জালিয়াতি ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ করা, নিষ্পত্তি মিলকরণ। মানে যাবতীয় ডেবিট কার্ড সম্পর্কিত যত তথ্য আছে সবগুলো তথ্য হচ্ছে সংরক্ষণ করা এবং ইনফরমেশনগুলো আমাদের লিঙ্ক লিঙ্ক আপ করা এবং হচ্ছে কাস্টমারকে তথ্য প্রদান, সবগুলি আমাদের করে থাকে সুইচিং সফটওয়্যার। আচ্ছা, বাংলাদেশে ব্যবহৃত কয়েকটি সুইচিং সফটওয়্যারের নাম এখানে বেশ কয়েকটি দেওয়া আছে, 6টি দেওয়া আছে। 6টি দেওয়া আছে। এখানে বাংলাদেশ লেখা আছে, আপনার বাংলা ছাড়া আপনার ইংলিশ দিয়েও লিখতে পারেন। এখানে বাংলাদেশ আছে। এই যে সুইচিং সফটওয়্যারের নামগুলো, এটা আপনি ইংলিশ দিয়েও আপনি ইউজ করতে পারেন, বা ইংলিশে লেখাটাই ভালো। তাহলে এখানে আমাদের আছে আইএসটি সুইচ বাই এফআইএস গ্লোবাল সার্ভিস ইউএসএ, iSwitch by Interblock শ্রীলঙ্কা, কার্ড সুইট বাই টাইটু ইনেটর লাটভিয়া। এগুলো একটু মনে রাখা যদি কঠিন, কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি দেয় আর কি। যদি প্রশ্ন এরকম আসে তখন তো আটকে যাবো আমরা, হয়তো উপরে 2টি অংশ পারবো, নিচের এই অংশটুকু আমরা পারবো না। আচ্ছা, এগুলো আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে, যদি দেয় তাহলে তখন কিন্তু আটকে যাবো, এগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, আমাদের সুইচিং সফটওয়্যার দ্বারা কি হয়? তাহলে আমাদের ডেবিট কার্ড উৎপাদন হয়, ডেবিট কার্ড তৈরি হয়, ডেবিট কার্ড তৈরি হয়। তাহলে ক্রেডিট কার্ডের জন্য কি? এখানে পরেরটা আছে আমাদের ক্রেডিট কার্ড। হোয়াট ইজ ক্রেডিট কার্ড সফটওয়্যার? ক্রেডিট কার্ড সফটওয়্যার কি? তাহলে ডেবিট কার্ডের জন্য সফটওয়্যার আলাদা সফটওয়্যার সুইচিং সফটওয়্যার, আর ক্রেডিট কার্ড তৈরি করে ক্রেডিট কার্ড সফটওয়্যার, তাই না? তাহলে এখানে আমরা ক্রেডিট কার্ড সফটওয়্যার কি? ক্রেডিট কার্ড সফটওয়্যার হলো ক্রেডিট কার্ড সফটওয়্যার, ক্রেডিট কার্ড লেনদেন প্রক্রিয়াকরণ পরিচালনার জন্য ব্যবহৃত একটি সিস্টেম। এই সফটওয়্যারটি ক্রেডিট কার্ডের উৎপাদন এবং ইস্যু করার সুবিধা দেয়, লেনদেন প্রক্রিয়াকরণ করে, জালিয়াতি ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে, লেনদেনের সেটেলমেন্ট এবং ভারসাম্য মিলকরণ পরিচালনা করে। এখন খেয়াল করুন, আমাদের কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, দুইটা কার্ডেরই ঘটনা এক। লেনদেন করতে হয়, হারিয়ে যেন না যায়, পিন যেন চুরি না হয়, এই জিনিসগুলো তো, তাই না? লেনদেন নিষ্পত্তি করে ডেবিট কার্ডও করে, ক্রেডিট কার্ডও করে। তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মধ্যে মূল পার্থক্য হলো যে ক্রেডিট কার্ড হচ্ছে একটা লোন, আপনাকে একটা লিমিট দেয়, আর ডেবিট কার্ড হচ্ছে আপনার নিজের টাকা। আর ক্রেডিট কার্ডের যে সফটওয়্যার আমরা ক্রেডিট কার্ড যে তৈরি করি, যে সফটওয়্যারটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ক্রেডিট কার্ড সফটওয়্যার, সফটওয়্যার নামে ক্রেডিট কার্ড সফটওয়্যার। আর ডেবিট কার্ড যেটা করি সেটা হচ্ছে আমাদের সুইচিং সফটওয়্যার। এই দুটো মূল পার্থক্য। অন্যান্য যে উদ্দেশ্যগুলো সব উদ্দেশ্যে মিল থাকবে, সব উদ্দেশ্যে মিল থাকবে, কারণ দুটাই কার্ড আমাদের। এখানে যে উদ্দেশ্যগুলো বললাম না, এই যে জালিয়াতি ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ, নিষ্পত্তি, এগুলোও আমরা ওখানে ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা, জি, আপনার কথা আসতে বোঝাচ্ছে।
সিস্টেম সফটওয়্যার আর হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ মামুন ভাই। সিস্টেম সফটওয়্যার আর যেটা বললেন ওইটা একটু বলবেন একটু। সিস্টেম না, ওটা সুইচিং সফটওয়্যার। এটা হচ্ছে সুইচিং সফটওয়্যার, সুইচিং, সুইচ বলি না, সুইচ। সফটওয়্যার আর হলো সিস্টেম সফটওয়্যার দুইটা। আর দুটো আলাদা। এই দুটার উপর বলবো। স্যার একটু বলবেন। আচ্ছা আমি তো হ্যাঁ বলছি। আমি আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট। কম্পিউটার আইটির উপর অত বেশি দক্ষতা নেই, তারপরেও আমার মাশাআল্লাহ আল্লাহ দিলে মোটামুটি আছে দক্ষতা, কিন্তু খুব বেশি না, খুব এক্সপার্টনেসটা নেই আমার। তারপরে আমি বলি যত জানি এটা বলতে পারবো। সুইচিং সফটওয়্যার হচ্ছে আমরা ডেবিট কার্ড তৈরির জন্য আমরা ব্যবহার করে থাকি সুইচিং সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার যেটা বললেন, সিস্টেম সিস্টেম সফটওয়্যার, সরি, SYSTEM, সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে আপনার সামনে যখন ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে তো পিসি অন করেন না, কম্পিউটার অন করেন। সালাম ভাই। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আপনি যে পিসিটা অন করেন ব্যাংকে গিয়ে, সুইচে চাপ দিয়ে পিসিটা যে অন করেন, পিসিটা যে অন হচ্ছে, যে সফটওয়্যার দ্বারা অন হচ্ছে সেটার নাম হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ আমাদের কম্পিউটার সিস্টেম যে সফটওয়্যারের মাধ্যমে চালু হয় সেটা হচ্ছে আমাদের কাছে সিস্টেম সফটওয়্যার। বুঝতে থ্যাংক ইউ পেরেছেন? স্যার। বুঝতে পেরেছেন? জি জি, থ্যাংক ইউ থ্যাংক আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কোনটা? আপনি তারপরে কম্পিউটার চালু করার পর যখন আপনি এমএস ওয়ার্ডে কিছু লেখালেখি করবেন, পাওয়ার পয়েন্টে কোনো কাজ করবেন, গ্রাফের কাজ করবেন, তার মধ্যে হচ্ছে আপনি এক্সেলে কোনো কিছু লেখালেখি করবেন, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে আপনি যেখানে কাজগুলো করবেন, যে যে সফটওয়্যার ওপেন করে সেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে, সিস্টেম সফটওয়্যার আমরা কাজ করতে পারি না, সিস্টেম সফটওয়্যার কম্পিউটার যেটা অন হয় যে সফটওয়্যারের মাধ্যমে সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর সুইচিং সফটওয়্যার তো বললাম, সুইচিং সফটওয়্যার হচ্ছে ডেবিট কার্ড উৎপাদনের জন্য। তো সিস্টেম সফটওয়্যার আমাদের এটা প্রথম যে লেকচার আছে সেখানে আলোচনা করা আছে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য আলোচনা করুন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ওটা। ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জি, তারপরে ক্রেডিট কার্ড সফটওয়্যার। তো ওখানে যেমন সুইচিং সফটওয়্যার ডেবিট কার্ড আমরা উৎপাদনের বা তৈরির জন্য ব্যবহার করে থাকি, তেমনি ক্রেডিট কার্ড যে সফটওয়্যার সেটা ক্রেডিট কার্ড উৎপাদনের জন্য এবং তথ্য সংরক্ষণের জন্য, কাস্টমারকে নিরাপত্তা দেওয়ার জন্য এই ক্রেডিট কার্ড সফটওয়্যারটা আমরা ইউজ করি। তো ক্রেডিট কার্ড সফটওয়্যার এটা আপনার পরীক্ষার জন্য তত বেশি ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট সুইচিং সফটওয়্যারটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো ক্রেডিট কার্ড সফটওয়্যারের উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য ওগুলো আমাদের কাস্টমারকে নিরাপত্তা দিব, সুরক্ষিত রাখবো। আমরা আমাদের পিন যদি হারিয়ে যায় তাই কাস্টমারকে মানে সুরক্ষা দিবে, ব্যাংকে সুরক্ষিত রাখবে, ক্রেডিট কার্ড উৎপাদন করবে, এই জিনিসগুলোই। লেনদেনের অনুমোদন দিবে। ওখানে যে উদ্দেশ্যটা বললাম সেই উদ্দেশ্যটা এখানেই আমাদের আসবে। ওখানে জাস্ট ডেবিট কার্ড উৎপাদন করে তৈরি করে এখানে আমাদের ক্রেডিট কার্ড তৈরি হবে। এই তাহলে ক্রেডিট কার্ড সফটওয়্যার আমাদের যদি নাম আসে তাহলে এই নামগুলো আমরা দিব। এখানে 5টি ক্রেডিট কার্ড সফটওয়্যার নাম আছে। টেটো ইনাটর লাটভিয়া দ্বারা ট্রান্সমাস্টার, কার্ড প্রো বাই সানগার্ড ইউএসএ, ইন্টারব্লক শ্রীলঙ্কা দ্বারা আইকার্ড, কম্পাস প্লাস দ্বারা ট্রান্সওয়্যার। এই ধরনের নামগুলো মনে যদি কঠিন, কিন্তু আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তবে এগুলো আসে না সাধারণত বাংলাদেশে ব্যবহৃত, এই ধরনের আসে না। তবে যদি দেয় প্রশ্ন, যদি প্রশ্নকর্তা যদি প্রশ্ন করে তাহলে তো আমরা আটকাতে পারবো না। আচ্ছা, তবে আমাদের সুইচিং সফটওয়্যারটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখবো সংজ্ঞামূলক কিছু না পড়লেও আপনি জাস্ট এই যে এক লাইনের জিনিস এগুলা কিন্তু অবশ্যই পড়তে হবে। আমি কিন্তু আপনার বারবার রিকোয়েস্ট করতেছি, এক লাইনের যে এটা আপনার মনে রাখবেন, তাহলে আপনি লিখতে পারবেন। তারপর বলা আছে হোয়াট ইজ পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার। পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার কি? তো পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার
পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার হলো একটি বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রত্যেকটা সফটওয়্যারে একটা অ্যাপ্লিকেশন যা ই-কমার্স লেনদেনের জন্য অর্থ প্রদানের সুবিধার্থে এবং অনুমোদন করার জন্য ডিজাইন করা হয়েছে, ঠিক যেমন খুচরা আউটলেটগুলিতে একটি ফিজিক্যাল পজ টার্মিনালের মতো কাজ করে। তাহলে পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার হলো যে আমরা ই-কমার্স লেনদেনের জন্য, যেমন আপনি হচ্ছে যেমন যদি অনলাইন থেকে কোনো কিছু কিনতে চান, যেমন দারাজের ওয়েবসাইটে ঢুকলেন, সাপোজ দারাজের ওয়েবসাইটে ঢুকলে ওরা কিন্তু ওখানে নিয়ে যাবে পণ্যের বিবরণ, কোন পণ্য নিতে চান, কয়টি অ্যামাউন্ট, কয়টি আবিজাবিলা সব লিখলেন, কত টাকার পরিমাণ সব দিলেন, দিয়ে আপনার যদি ওখানে আমাদের ক্যাশ ডেলিভারি বা ক্যাশ প্রদান করতে হয় তাহলে বিকাশে দিবেন না কিসে দিবেন, ওখানে কিন্তু অপশন থাকে। তো এই যে ইয়েটা আসছে, আপনার যে ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেসটা যেটার মাধ্যমে, যে সফটওয়্যারের মাধ্যমে ওপেন হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার। অর্থাৎ আমরা পেমেন্ট করার জন্য যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের কাছে পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার। তাহলে এই পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার বলতে আমরা বুঝবো, আমরা এই অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বা ই কমার্সের ক্ষেত্রে যে লেনদেন নিষ্পত্তির জন্য বা সুবিধার জন্য যে সফটওয়্যারটা ইউজ করে থাকি সেটার নাম হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার। এর প্রাথমিক কাজগুলির মধ্যে অর্থ প্রদান এবং ব্যক্তিগত ডেটা এনক্রিপ্ট করা। তার প্রাথমিক কাজটা হলো অর্থ প্রদান নিশ্চিত করা, অর্থ প্রদান করব এবং আপনার ব্যক্তিগত ডেটা, আপনি যেমন যদি ওখানে কোনো কোনো অনলাইন থেকে কোনো কিছু বাজার করেন তাহলে সেখানে কিন্তু আপনার চাইবে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেইল নাম্বার, এই জিনিসগুলো কিন্তু চাইবে। এগুলো তো হচ্ছে আপনার ব্যক্তিগত জিনিস না, সেই ইয়েগুলো বলছে যে ব্যক্তিগত ডাটা এনক্রিপ্ট করা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে যোগাযোগ করা এবং অর্থ প্রদানের অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে। অনেক পেমেন্ট গেটওয়ে শিপিং খরচ, বিক্রয় কর এবং জালিয়াতি শনাক্তকরণের জন্য অতিরিক্ত সরঞ্জাম বা অতিরিক্ত ইনস্ট্রুমেন্ট সরবরাহ করে থাকে। আচ্ছা, তাহলে মূলত পেমেন্ট গেটওয়ে এই বিষয়টা তো বুঝতে পেরেছেন। আপনি এখনই আপনার মোবাইলে তো আসে, দেখা যায় ফেসবুকে অনেক অ্যাড আসে, কোনো কিছু একটা তেল কিনবেন, চুলের জন্য তেল কিনবেন, আপনি ওখানে টাচ করলে আপনার দেখা যাচ্ছে একটা নিয়ে গেল একটা ওয়েবসাইটে, নিয়ে গিয়ে ওখানে আপনি কত পরিমাণ কি কিনতে চান, আপনি কত টাকা দিবেন, বিকাশে না নগদে না কি এই যে দিচ্ছেন, এই যে ইন্টারফেসটা ওপেন হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার। তো আমরা পেমেন্ট গেটওয়ে বলতে প্রবেশ পথ, পেমেন্ট বলতে প্রদান করা, তাহলে সফটওয়্যার বলতে সফটওয়্যার যে একটা হচ্ছে কি বলে অ্যাপ্লিকেশন। তাহলে এখানে আমাদের পেমেন্ট পথে প্রদান করছি, গেটওয়ে মানে প্রবেশ পথ, মানে প্রদান করার জন্য যে প্রবেশ পথটা যেটা উন্মুক্ত থাকে যে সফটওয়্যারের মাধ্যমে, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার। এটা হচ্ছে আমরা সাধারণত কখন করে থাকি, ই কমার্স লেনদেনের জন্য করে থাকি। আচ্ছা, তো পেমেন্ট গেটওয়ে সফটওয়্যারের কাজ বলা আছে: লেনদেনের সূচনা, ডেটা এনক্রিপশন এবং ট্রান্সমিশন, ওনার্স কার্ড প্রক্রিয়াকরণ, মানে আমাদের ব্যাংকের কার্ড প্রক্রিয়াকরণ, অফার্স কার্ড প্রক্রিয়াকরণ, আমেরিকান এক্সপ্রেস কার্ড বা ডিসকভার কার্ড, কার্ড ইস্যুইং, ব্যাংক অনুমোদন, রেসপন্স কোড, যোগাযোগ রেসপন্স, প্রক্রিয়ার গতি, ব্যাচ ক্লোজিং, নিষ্পত্তি। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি যদি কোনো অনলাইন থেকে কোনো কিছু কিনেন তাহলে এর জন্য আপনাকে কি কি ইনফরমেশন গুলো দিতে হচ্ছে এবং কি কি কাজগুলি করতে হচ্ছে, সেই কাজগুলি মূলত এখানে আপনি আলোচনা করবেন। লেনদেন করতে পারছেন, পেমেন্ট গেটওয়েতে লেনদেন করতে পারছেন, ডেটা এনক্রিপ্ট করছে, সেখানে ডেটাগুলো সংরক্ষণ করা থাকে। আমাদের ব্যাংকের কার্ড আমরা প্রক্রিয়াকরণ করতে পারি, আবার অন্য ব্যাংকের কার্ডও সেখানে প্রক্রিয়াকরণ হয়। বিভিন্ন ডেবিট কার্ড, মাস্টার কার্ড, যে অন্যান্য যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো সেখানে অ্যাক্সেস পাই। তারপরে সেখানে আমাদের একটি কোড আসে, কোডের মাধ্যমে আমরা সেটা ভেরিফিকেশন করে থাকি। এই জিনিসগুলো এখানে আলোচনা করবেন, যে পেমেন্ট গেটওয়ে সফটওয়্যারের কাজগুলো আলোচনা করি। মানে আমরা যদি কোনো কিছু কেনাকাটা করি তাহলে ওই সফটওয়্যার আমাদের, যদি আমরা টাকাটা পেমেন্ট করি, সফটওয়্যার আমাদের কি করে, কি কাজ করে, সেই বিষয়গুলো এখানে আমাদের লিখতে হবে।
বাংলাদেশে ব্যবহৃত কিছু পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার নাম লেখুন, এটা আমাদের অনেক ভালো একটা ইয়ে। নেক্সাস গেটওয়ে। নেক্সাস গেটওয়ে ডাচ বাংলা ব্যাংক 3 জুন 2010-এ চালু করেছে এবং টিটু এনাটর লাটভিয়া দ্বারা সরবরাহ করা হয়েছে। এটি ডিবিবিএল এর নেক্সাস কার্ড, সেই সাথে বিশ্বব্যাপী যে কোনো ব্যাংকের দ্বারা জারি করা মাস্টার কার্ড এবং ভিসা কার্ডগুলোকে সমর্থন করে। তাহলে এই নেক্সাস গেটওয়ে আমাদের মাস্টার কার্ড এবং ভিসা কার্ড এই দুটিকে সাপোর্ট করে, অন্য কার্ডগুলো দিলে সেটা সাপোর্ট করবে না। ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে 2010 সালে চালু করা হয়। আচ্ছা, এই পর্যন্ত এই দুটো এখানে আলোচনা করা আছে, দুটোই বলা আছে যে ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে 2010 সালে চালু হয়, আর এটা নেক্সাস পেমেন্ট গেটওয়ে বা নেক্সাস গেটওয়ে, এটা আমাদের মাস্টার কার্ড আর ভিসা কার্ড শুধু সাপোর্ট করে থাকে। আচ্ছা, তো আমাদের এখানে কোর ব্যাংকিং এর পার্থক্যগুলি আসছে, যে কোর ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং এর মধ্যে পার্থক্য। এটা কিন্তু সহজভাবে যদি বলি, কোর ব্যাংকিং সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যারে আমরা ব্যাংকে আমি যেটা কাজ করে থাকি, সেটা হচ্ছে কোর ব্যাংকিং সফটওয়্যার। আর মোবাইল ব্যাংকিং সফটওয়্যার কোনটা? মোবাইল ব্যাংকিং সফটওয়্যার যেটা আমরা একটা আচ্ছা, তাহলে কোর ব্যাংকিং সফটওয়্যার হচ্ছে আমরা মোবাইলে ব্যাংকে যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করে থাকি, যে পোস্টিং দেই, অর্থাৎ আমরা আমাদের ব্যাংকিং যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কোর ব্যাংকিং সফটওয়্যার। প্রচলিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, একটি চেক সংখ্যা সেখানে আমরা ইনপুট দিই। আর মোবাইল ব্যাংকিং সিস্টেম মোবাইল নম্বর এবং একটি চেক সংখ্যা ঐচ্ছিক। হ্যাঁ, তো আমাদের এখানে কোর ব্যাংকিং সিস্টেমে আমাদের হচ্ছে একটা চেক সংখ্যা দিয়ে আমরা এটা উইথড্র করতে পারি, উত্তোলন করতে পারি, আর এখানে আমাদের মোবাইল নাম্বার আমরা ইউজ করতে পারি। শাখা ব্যাংক অফিসার দ্বারা এটা আমাদের কোর ব্যাংকিং সফটওয়্যার গ্রাহক নিবন্ধন করা হয় শাখা ব্যাংক অফিসার দ্বারা। আর এখানে এজেন্ট দ্বারা মোবাইল নম্বর ইনপুট, ব্যাংক বা তৃতীয় পক্ষের ডেটা এন্ট্রি, কেওয়াইসি যাচাই করার পরে অফিসার অনুমোদন করে থাকে। যোগাযোগের মাধ্যম ওয়ান বা ফাইবার অপটিক, রেডিও লিঙ্ক বা ভাস্ট ইত্যাদি যোগাযোগ করে থাকে। এখানে আমাদের ব্যাপক নেটওয়ার্কের প্রয়োজন হয়। মোবাইল নেটওয়ার্ক হচ্ছে SMS, USSD এবং অথবা ওয়ান বা ইন্টারনেট। পোস্টিং ডিভাইস কম্পিউটার, এখানে মোবাইল ফোন বা অথবা কম্পিউটার। শাখায় ব্যাংকের টেলার দ্বারা আমাদের এখানে পোস্টিং দিতে হয় টাকা জমা ক্ষেত্রে, আর শাখায় ব্যাংকের টেলার বা এজেন্ট দ্বারা এটা আমাদের করা হয়। টাকা উত্তোলনের ক্ষেত্রে শাখা এবং এটিএম ব্যাংকের টেলার দ্বারা আমরা এটা উত্তোলন করে থাকি, আর শাখা ব্যাংকের টেলার দ্বারা, এজেন্ট দ্বারা এবং এটিএম থেকে এটা উঠাতে পারি। একটি সময়ের মধ্যে লেনদেনের সংখ্যা কিছু সংখ্যক আমরা করতে পারি, আর মোবাইল ব্যাংকিং আমরা অনেক করতে পারি। এটা বড় ছোট শাখার চারপাশে এটা আমরা হতে পারে, যে গ্রাহকের যে আমাদের শাখার চারপাশে সারা দেশে বিস্তৃত। আচ্ছা, আমরা মোবাইল ব্যাংকিং সিস্টেম বলতে যেটা বলছি, মোবাইলের মাধ্যমে যে আমরা লেনদেনগুলো সম্পন্ন করে থাকি সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং সিস্টেম। আর কোর ব্যাংকিং সিস্টেম যেটা ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের কোর ব্যাংকিং সিস্টেম। তো এখানে অনেকগুলো পার্থক্য আছে, এই পার্থক্যগুলো এতগুলো দেখে নেবেন আপনারা। মোবাইল ব্যাংকিং সিস্টেম এবং SMS ব্যাংকিং সিস্টেম। মোবাইল ব্যাংকিং সিস্টেম হচ্ছে মোবাইল ওয়ালেট বা মোবাইল অ্যাকাউন্ট ব্যবহার করে যেটা করে থাকি, ওখানে যেটা বললাম। আর SMS ব্যাংকিং ব্যাংক অ্যাকাউন্ট, সঞ্চয় সঞ্চয় CD, STD ইত্যাদি। তারপর আছে এজেন্ট ব্যাংক শাখা এবং ATM এর মাধ্যমে সম্ভব নগদ লেনদেন,
আর এখানে আমাদের লেনদেন, নগদ লেনদেন সম্ভব না। মোবাইল ব্যাংকের মাধ্যমে আমরা করতে পারি, কিন্তু এসএমএস ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন আমরা করতে পারি না। এসএমএস ব্যাংকিং এ শুধুমাত্র এসএমএস, এর আগে আমরা পড়ছি কিন্তু ফার্স্ট যে লেকচার শিট, সেখানে কিন্তু আমরা দেখছি এসএমএস ব্যাংকিং কি, ওখানে আমাদের সম্পূর্ণ লেখা আছে। তো এসএমএস ব্যাংকিং শুধু আপনার কাছে যে এসএমএস আসবে, আপনি কোনো লেনদেন বা ট্রানজাকশন করতে চাচ্ছেন, আপনার কাছে যে এসএমএস আসছে, অর্থাৎ ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ করার জন্য এসএমএস এর মাধ্যমে যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের কাছে এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকের মাধ্যমে তো আমরা টাকা উইথড্র করতে পারবো না, কিন্তু মোবাইল ব্যাংকের মাধ্যমে আমরা টাকা উইথড্র করতে পারবো, সে কথা কিন্তু বলা আছে। মোবাইল সেট বা এটিএম আমাদের এটা কাজ করতে পারবো যে সিস্টেম অ্যাক্সেস করার জন্য গ্রাহক দ্বারা ব্যবহৃত ডিভাইস মোবাইল সেট বা এটিএম এ, শুধুমাত্র মোবাইল সেট, এটা শুধুমাত্র মোবাইল সেটে আমরা যে এসএমএস আসে সেটা আমরা করতে পারি। এটা মার্চেন্ট পেমেন্ট সম্ভব, মার্চেন্ট পেমেন্ট সম্ভব না, কারণ এসএমএস দ্বারা আমাদের নগদ টাকা উঠানো বা নগদ টাকা জমা দেওয়া, পেমেন্ট করা কোনো কিছু আমরা করতে পারবো না। এখানে শুধুমাত্র এসএমএস আসবে, সে বার্তা অনুযায়ী আমরা কাজটা করব। তারপরে কিছু বাণিজ্যিকভাবে উপলব্ধ ব্যাংকিং সফটওয়্যারগুলোর নাম লিখুন। আচ্ছা, আমাদের বাণিজ্যিকভাবে উপলব্ধ মোবাইল ব্যাংকিং সফটওয়্যারের নাম লিখুন। মোবাইল ব্যাংকিং সফটওয়্যারের নামগুলো আমাদের সবচেয়ে পরিচিত যেটা হচ্ছে যে 7 নম্বর বিকাশ, এটা হচ্ছে হুয়াওয়ে ফিনটেক সলিউশন ডেভেলপার। তারপরে আছে নগদ, এটা হচ্ছে ডিএফএস কোনা সফটওয়্যার ল্যাব, এর কোম্পানির নাম, ডেভেলপারের নাম। এই দুটো হচ্ছে আমাদের বাংলাদেশে বেশি ব্যবহার হয়। আর আছে যে রকেট, রকেট হচ্ছে কি, ডেভেলপার হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আর নিজেরাই এটা ডেভেলপার। তাহলে বিকাশ, নগদ, রকেট, তারপরে আমাদের এখানে অন্যান্যগুলো আছে, এগুলো আমরা এই তিনটা মূলত আমরা মনে রাখবো, যে তিনটা আমরা বেশি ব্যবহার করে থাকি। এরপর আছে এজেন্ট ব্যাংক সফটওয়্যার কি। এজেন্ট ব্যাংক সফটওয়্যার আপনি সাধারণভাবে যদি লেখেন যে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ করার একবার সস্তা যে সংজ্ঞাটা, সেটা যে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ করার জন্য যে সফটওয়্যারটা আমরা কাজ করে থাকি সেটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার। এখানে নগদে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা যায় না, এখানে আমাদের বায়োমেট্রিক সিস্টেমের দ্বারা, আমাদের থাম দ্বারা আমাদের এখানে নগদ টাকা আমরা উঠাতে পারি, তাই না? মানে নগদ টাকা উঠাতে পারে থাম দ্বারা, মানে থাম দিয়ে এটা আমাদের এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার মাধ্যমে আমরা করে থাকি। আপনারা যদি এজেন্ট ব্যাংকিং পেমেন্ট দিয়ে থাকলে তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার হলো বায়োমেট্রিক প্রমাণীকরণ ভিত্তিক ব্যাংকিং সফটওয়্যার, যেখানে সমস্ত লেনদেন আঙ্গুলের ছাপ প্রমাণীকরণ দ্বারা যাচাই করা হয়। এজেন্ট ব্যাংকিং এর গ্রাহকের সকল কোর ব্যাংকিং সিস্টেম সুবিধা প্রদান করা হয়। প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধা ছড়িয়ে দেওয়ার জন্য যেখানে প্রচলিত ব্যাংকিং পরিষেবা উপলব্ধ নেই, সেই গ্রাহকদের লক্ষ্য করে এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছিল। এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার হলো একটি অ্যাপ্লিকেশন যা ব্যাংকগুলি গ্রাহক, এজেন্ট এবং ব্যবসায়ীদের অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করে ক্যাশ ইন, ক্যাশ আউট, ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, বেতন বিতরণ, এটিএম, ইকম লেনদেন বা ই-কমার্স লেনদেন অন্তর্ভুক্ত এবং রেকর্ড করে থাকে। এই সফটওয়্যারটির মাধ্যমে প্রায় সমস্ত পরিষেবা প্রধানত ব্যাংক প্রণীত এজেন্ট আউটলেট দ্বারা সরবরাহ করা হয়। এজেন্ট ব্যাংকিং গ্রাহকরা শাখা থেকে নির্দিষ্ট পরিষেবা পেতে পারে। তাহলে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার হচ্ছে আমরা যে সফটওয়্যারের মাধ্যমে আমাদের এজেন্ট গ্রাহকদের যে পরিষেবাগুলো দিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের কাছে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার। এই সফটওয়্যার দ্বারা আমরা আঙ্গুলের ছাপ দ্বারা সব ধরনের প্রমাণের কাজগুলো করে থাকি। আচ্ছা, তারপরে আছে এজেন্ট ব্যাংকিং সিস্টেমে কি কি সেবা পাওয়া যায়। এজেন্ট ব্যাংকিং সিস্টেমে কি কি সেবা পাওয়া যায়, আপনি বিশ্বাস করুন, এই জিনিসটা পড়বেন, এগুলো অন্য সাবজেক্টেও আছে। এই যে এজেন্ট ব্যাংকিং সম্পর্কিত যে সফটওয়্যার সম্পর্কিত ওখানে থাকবে না, যে এজেন্ট ব্যাংকিং সিস্টেমে কি কি সেবা পাওয়া যায়,
মানে এজেন্ট ব্যাংকিং কি কি সেবা আমরা দিয়ে থাকি সেই জিনিসগুলো আমরা কিন্তু এখানে পড়লে আমরা ওই সাবজেক্টেরও পাবো। অন্যান্য সাবজেক্টও কিন্তু এজেন্ট ব্যাংকিং সম্পর্কিত আছে। তাহলে এখানে আছে অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন ক্যাশ আউট, ফান্ড ট্রান্সফার, বিল পরিশোধ, বেতন বিতরণ, এটিএম লেনদেন, ই কমার্স লেনদেন, এগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। তাহলে আপনার আসতে পারে এজেন্ট ব্যাংকিং সিস্টেমে কি কি সেবা পাওয়া যায় না বা দেওয়া সম্ভব হয় না, তখন কি দিবেন? এজেন্ট ব্যাংকিং সিস্টেমে আমরা তো এই সেবা দিয়ে থাকি, তাই না? তাহলে আমরা এজেন্ট ব্যাংকিং এ কি কি সেবা, গ্রাহকের সেবা দিতে আমরা অক্ষম বা সেবা দিতে পারি না, বলুন তো? ঋণ বিতরণ, ঋণ অনুমোদন করা যাবে না। ঋণ অনুমোদন করা যায় না, না? জি। তো আমি তো আচ্ছা, ঋণ অনুমোদন করা যায় না, তারপরে অ্যাকাউন্ট খোলা যায়, তো অ্যাকাউন্ট খোলা যায় ওখান থেকে? অ্যাকাউন্ট খোলা যাবে কিন্তু ঋণ অনুমোদন করা যাবে না, ক্ষমতা নেই। ক্ষমতা নেই, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা আর একটা বিষয় হয়, যেমন এর আগে আমরা পড়লাম, সেটা হচ্ছে থ্যাংক ইউ সেলিম ভাই। আমরা ঋণ করা যায়। যাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ঋণ অনুমোদন হচ্ছে এবং গ্রামগঞ্জে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি সম্প্রতি চালু করছে না আগে থেকে ছিল? এটা তাও 2 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে নতুন অ্যাড করছে। আচ্ছা, সবচেয়ে সহজ যেটা বলি, ঋণে আমরা না যাই, যে জিনিসগুলো আমরা গ্রাহককে সেবা দিতে পারি না সেটা হচ্ছে এজেন্ট ব্যাংকের আমরা সাইনের যেহেতু বায়োমেট্রিক, ওখানে যেহেতু বায়োমেট্রিক পদ্ধতি, তাহলে আমরা এজেন্ট ব্যাংকিং এ চেক ইস্যু করতে পারি না, তাই না? চেক ইস্যু করতে পারি, কারণ ওখানে চেকের লেনদেন হয় না, বায়োমেট্রিকের মাধ্যমে হয়। আমরা তাদের কাস্টমারদের সাইন ওখানে আমরা দেখার সুযোগ নেই, আমরা শুধুমাত্র বায়োমেট্রিকের হয়, কাস্টমারদের ক্ষেত্রে সাইনের বা দস্তখত দেখার যে সিস্টেম, সেই সিস্টেমটা আমরা ওখানে দেখতে পাই না। এজেন্ট ব্যাংকিং এতে ক্যাশ আমরা চেক ডেলিভারি দিতে পারি না, চেকে ক্যাশ পেমেন্ট করতে পারি না, তাই নাকি? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমরা এজেন্ট গ্রাহকদের কিন্তু এই সেবাগুলো আমরা পরিষেবাগুলো দিতে পারি না আমরা। তারপরে এই সম্পর্কিত আরো আমাদের ব্যাংকের যে পেমেন্ট সিস্টেমগুলো আছে, সেই পেমেন্ট সিস্টেমগুলো ব্যাংকের মাধ্যমে যে দিতে পারি, সেই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সেটা আমরা দিতে পারি না। একজন কাস্টমারকে যেমন ফান্ড ট্রান্সফার, এটা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমরা করতে পারি না। কিন্তু আমাদের ফান্ড ট্রান্সফার করতে পারবো তখন এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমাদের কোর ব্যাংকিং এ নিয়ে আসতে হবে, সেখান থেকে আমাদের আপনাকে ফান্ড ট্রান্সফার করতে হবে। মানে এজেন্ট ব্যাংকিং এর সফটওয়্যার আলাদা আর আমাদের ব্যাংকের সফটওয়্যার আলাদা। ব্যাংকের সফটওয়্যারকে বলে সিবিএস, কোর ব্যাংকিং সিস্টেম, আর এটা হলো এজেন্ট ব্যাংকিং সিস্টেম। এজেন্ট ব্যাংকিং সিস্টেম থেকে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাংকে কোনো জিএলএ নিতে হবে, জিএলএ নিতে সেই জিএল থেকে কোনখানে কাস্টমার টাকা পাঠাতে চাই সেখানে আমরা টাকা পাঠাবো, এরকম করে কিন্তু পাঠাতে হয়। তো এই সেবাগুলো আমরা দিতে পারি না, কাস্টমারকে সেবা দিতে পারি না। আচ্ছা, তাহলে এটা যেহেতু এখানে আছে, তো এরকম প্রশ্ন, ব্যতিক্রমী প্রশ্ন দেয় যে এখানে কি কি সেবা পাওয়া যায়, হয়তো বললো যে কি কোন কোন সেবা পাওয়া যায় না, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, 39 নম্বর এখানে আমাদের বলা আছে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারে একটি কোর ব্যাংকিং সফটওয়্যারের বৈশিষ্ট্য ছাড়াও কোন অতিরিক্ত বৈশিষ্ট্যগুলি পাওয়া উচিত? এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারে একটি কোর ব্যাংকিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলি ছাড়াও অন্য কোন অতিরিক্ত বৈশিষ্ট্য পাওয়া উচিত? বায়োমেট্রিক প্রমাণীকরণ, নিরাপদ, এটা তো বায়োমেট্রিক প্রমাণীকরণ তো আছে, বায়োমেট্রিক প্রমাণীকরণ, নিরাপদ প্রমাণীকরণ এবং লেনদেনের বৈধতার জন্য আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক সুবিধা একত্রীকরণ। এজেন্ট ম্যানেজমেন্ট, এজেন্ট নিবন্ধন, অনবোর্ডিং, প্রশিক্ষণ, কর্মক্ষমতা পর্যবেক্ষণ পরিচালনার উপর উপকরণ। লেনদেন ব্যবস্থাপনা, এজেন্ট আউটলেটের মাধ্যমে ক্যাশ ইন ক্যাশ আউট, ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, অন্যান্য লেনদেন পরিচালনা করার ক্ষমতা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্টে যাবে। এগুলো তো আসছে আমাদের, এটা আছে, এটা নেই, কারণ বায়োমেট্রিক প্রমাণীকরণ তো আমাদের এজেন্টদের আছেই,
আমাদের কোর ব্যাংকিং সফটওয়্যারের পাশাপাশি বা কোর ব্যাংকিং সফটওয়্যার বৈশিষ্ট্য ছাড়াও কোন বৈশিষ্ট্যগুলি আমাদের এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারে থাকা দরকার, মানে লেনদেন ব্যবস্থাপনা, অবস্থান ট্র্যাকিং করা, এজেন্ট কমিশন নিষ্পত্তি, কমপ্লায়েন্স এবং রিপোর্টিং, কাস্টমার সাপোর্ট দেওয়া আছে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মানে পরীক্ষায় হচ্ছে আসে এই ধরনের প্রশ্ন, যে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারে একটি কোর ব্যাংকিং সফটওয়্যারের বৈশিষ্ট্য ছাড়া অন্য কোন অতিরিক্ত বৈশিষ্ট্য এখানে পাওয়া উচিত। মানে আপনার প্রশ্নটা হচ্ছে এরকম যে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারে আমাদের আরো অতিরিক্ত কি কি সফটওয়্যার পাওয়া উচিত যাতে আমরা গ্রাহকদের ভালো পরিষেবা দিতে পারি, এইরকম ভাবে প্রশ্নগুলো আসতে পারে। তাহলে আমাদের আমাদের যেটা যেটা পারি না, যেটা যেটা যে যে বৈশিষ্ট্যগুলো নেই সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আলোচনা করব। ওই যেটা বললাম, আমরা চেক ইস্যু করতে পারি না, চেক ইস্যু করার একটা যদি আমরা ব্যবস্থা থাকে তাহলে আমরা সহজে এটা করতে পারবো। এখানে বায়োমেট্রিকে আঙ্গুলের ছাপের পরিবর্তে যদি আমরা এখানে আমরা সাইনের মাধ্যমে দেই তাহলে আরো ভালো স্মুথলি কাজ করতে পারবো। তার মধ্যে হচ্ছে রিয়েল টাইম যে ইনফরমেশন যোগাযোগ মানে কোর ব্যাংকিং সফটওয়্যারের সাথে কিন্তু আমাদের এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারের আমাদের রিয়েল টাইম একবারে এখানে যদি আমাদের টাকা ডেবিট হয় তাহলে আমাদের কোর ব্যাংকিং সফটওয়্যারে যেন টাকাটা সঙ্গে সঙ্গে ডেবিট হয়, তাহলে এই জিনিসটা আমাদের থাকতে হবে। তার মধ্যে হচ্ছে আপনি এজেন্ট ব্যাংকিং এ উইথড্র করার ক্ষমতা থাকতে হবে, তার মধ্যে ফান্ড ট্রান্সফারের ক্ষমতা থাকতে হবে। এই জিনিসগুলো আমাদের এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারে থাকা প্রয়োজন। তবে আপনারা এটা মাথায় রাখবেন যে আমরা চেক ইস্যু করতে পারি না, আমরা টাকা ফান্ড ট্রান্সফার করতে পারি না, টাকা উইথড্র করতে পারি না। এই এই তিনটাই মনে রাখবেন মূলত। এই তিনটা হচ্ছে মূল মূল বৈশিষ্ট্য। আর বায়োমেট্রিকের বদলে আমরা সাইনের সেখানে আমরা ব্যবস্থা, বায়োমেট্রিক সুবিধা ছাড়া আমরা সাইনের সুবিধা, যে কাস্টমার সিগনেচার করে টাকা উইথড্র করবে বা সিগনেচারের মাধ্যমে যে কোনো কাজ সারাবে, সে সারানোর ব্যবস্থা ওখানে নেই। ওখানে শুধুমাত্র বায়োমেট্রিকের মাধ্যমে কাজ করতে পারে। কোর ব্যাংকিং আর এজেন্ট ব্যাংকিং এর মধ্যে পার্থক্য বলছে, এর মধ্যে মানে আপনি লিখতে পারবেন, অসংখ্য পার্থক্য এখানে লিখতে পারবেন। আপনার ব্যাংকের যে সফটওয়্যার যেটা ইউজ করে সেই সফটওয়্যার এবং এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারের মধ্যে পার্থক্য। এত পার্থক্য কেন বাবা? এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং। এটা আর বাংলাদেশে ব্যবহৃত কিছু এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার নামের কথা এই প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট। যে বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যারের যে বিভিন্ন নামগুলো আছে, ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার, ইরা ইনফোটেক ব্যাংক এশিয়া, ইরা ইনফোটেক অনেকের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথ ইস্ট সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, সোনালী ব্যাংক। তাহলে ইরা ইনফোটেক আমাদের এতগুলো ব্যাংকে আছে, প্রায় 9টি ব্যাংকে আছে। আর ইন্টিগ্রেটেড এজেন্ট ব্যাংকিং সলিউশন আইএবিএস ইসলামী ব্যাংক ইন হাউসে আমাদের ইসলামী ব্যাংকে এটা ব্যবহার করে থাকে। তারপরে ফিনো ইন্ডিয়া, এটা ব্র্যাক ব্যাংক ইউজ করে থাকে। এগুলো সব আমাদের সফটওয়্যার নাম লেখা আছে এবং কোন ব্যাংক ইউজ করে দেওয়া আছে। সর্বশেষে আমাদের একটা আছে লোড ব্যালেন্সিং। এগুলো আমাদের টিকায় বা সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে আসে। লোড ব্যালেন্সিং কি? লোড ব্যালেন্সিং হলো
ইনকামিং নেটওয়ার্ক ট্রাফিক বা একাধিক সার্ভার বা সংস্থান বা উপকরণ জুড়ে কাজের চাপ বিতরণ করার প্রক্রিয়া। লোড ব্যালেন্সিং বলতে লোডগুলো আমাদের আমাদের ব্যাংকের যে লোড থাকে, নেটওয়ার্কের উপর যে লোড থাকে, সেই লোডগুলো একটু মিউট করে একটু যে আমাদের যে লোডগুলো থাকে সেই লোডগুলো ব্যালেন্স করে চলা, সেটা লোড ব্যালেন্সিং। এর মূল লক্ষ্য হলো নিশ্চিত করা যে কোনো এক সার্ভার অভিভূত না হয় যা কার্যক্ষমতার অবনতি বা ডাউন টাইম হতে পারে। ট্রাফিক দক্ষতার সাথে বিতরণ করতে লোড ব্যালেন্সরা বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করতে, এটা তো আগে পড়া হয়েছে, ব্যবহার করতে পারে, যেমন রাউন্ড রবিন, ন্যূনতম সংযোগ, আইপি হ্যাশ। লোড ব্যালেন্সিং সার্ভার একটি উপযুক্ত পরিমাণ লোড বহন করে তা নিশ্চিত করার জন্য অ্যাপ্লিকেশনগুলি প্রতিক্রিয়াশীলতা এবং প্রাপ্যতা উন্নত করে। লোড ব্যালেন্সিং বলতে আমরা এখানে আমাদের একটি সার্ভারের উপর যদি আমাদের কোনো লোড বা আমাদের কাজের চাপ বেশি পড়ে, অনেক সময় দেখি না ব্যাংকের সফটওয়্যার কাজ করতেছে না ঘরে, তাহলে আমাদের এই লোডগুলোকে আমরা আরেকটি সার্ভারের মাধ্যমে সেই চাপটাকে সামাল দেওয়াটাই হচ্ছে আমাদের কাছে লোড ব্যালেন্সিং। অর্থাৎ একটি সার্ভার যদি আমাদের কাজ করতে অক্ষম হয় বা কাজ করতে এরকম বেশি লোডের মধ্যে পড়ে যায়, সেটা আমাদের ব্যালেন্স করার জন্য যে আরেকটা সার্ভার ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে লোড ব্যালেন্সিং। অর্থাৎ ব্যালেন্স করে চলা, আমাদের নেটওয়ার্কের যে চাপটা, সেই চাপটা আমাদের ব্যালেন্স করে চলাটাই হচ্ছে লোড ব্যালেন্সিং। আচ্ছা, আমরা 2 নম্বর লেকচার শিট এটা আজকে এখানে শেষ। আমরা 3 নম্বর লেকচার শিট এরপরে দেখব। আর 4 নম্বর পর্যন্ত দিয়েছি। 1, 2, 3 পড়লে যথেষ্ট। 1, 2, 3 পড়লে এনাফ। কারণ প্রথম যে 3টা অধ্যায়, সেই 3টা অধ্যায়ের মধ্যে আপনাদের অধিকাংশ প্রশ্ন থাকবে। তারপরে 4 নম্বরটা দিয়েছি। 5 নম্বরটা আমি একটু আপনাদের সাজেশনটা করতেছি, সাজেশনটা করে দেব, পাঠিয়ে দেব। আচ্ছা, এখন আমরা দেখব ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট। আপনাদের ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট যাদের আছে তারা একটু জয়েনে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।